हाई एवरीवन वेलकम टू WBCS জার্নি। আজকে আমরা পার্লামেন্ট নিয়ে ডিসকাস করব। ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যার বাংলা হচ্ছে সংসদ। এখান থেকে কিন্তু এক্সামে অনেক কোশ্চেন আসে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কিন্তু আমার দুদিন আগেই করানোর কথা ছিল, বাট আমি করাতে পারিনি, আপডেটও দিয়ে দিয়েছিলাম। সো আজকে ওই জন্য ক্লাসটা করিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো, চ্যাপ্টারটা কিন্তু বড়, এর মানে এই না যে তোমরা স্কিপ করে যাবে। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, ভীষণ ইম্পর্টেন্ট। আর ক্লাস শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। আর এর আগে আমি টোটাল 11টা ক্লাস করিয়ে দিয়েছি। তোমরা ওই 11টা ক্লাস যারা দেখোনি, উপরের আই বাটনে অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগের 11টা ক্লাস কিন্তু অবশ্যই দেখে নেবে। সব কটা ক্লাস ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। আর আমরা ক্লাস শুরু করি এবার। দেখো, পার্লামেন্ট নিয়ে মেন পড়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে, আমি এখানে দেখো তোমাদের লিখেই বলে দিচ্ছি যে আমাদের যে গভর্নমেন্ট, ইন্ডিয়ান যে গভর্নমেন্ট সিস্টেমটা, তার অর্গান কটা, সেটা হচ্ছে এক তো হচ্ছে লেজিসলেটিভ, দুই হচ্ছে এক্সিকিউটিভ, আর তিন হচ্ছে জুডিশিয়ারি। 3 অর্গানস অফ গভর্নমেন্ট। এইবার এই যে লেজিসলেটিভ পার্টটা, এর মধ্যে কি কি পড়ছে আমাদের সেইটা আগে বুঝতে হবে। এর মধ্যে হচ্ছে ফার্স্ট সেন্টারের আর হচ্ছে স্টেটের। এবার এই সেন্টারের মানে লেজিসলেটিভ অর্গান যে গভর্নমেন্টের, সেন্টারের লেজিসলেটিভ অর্গান কোনটা হয়ে যাচ্ছে? সেন্টারের ক্ষেত্রে হচ্ছে কোনটা? পার্লামেন্ট। আর স্টেটের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? স্টেট লেজিসলেচার। সো এই জায়গাটা আমি যেহেতু এখানে পার্লামেন্ট নিয়ে ডিসকাস করব, সো সেই জন্য আমি এখানে এইটুকুই বললাম। আর এক্সিকিউটিভ তো তোমরা জানোই। লেজিসলেটিভ অর্গানের মধ্যে একটা সেন্টারের জন্য আর স্টেটের জন্য। সেন্টারের ক্ষেত্রে পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, সরি, সেন্টারের ক্ষেত্রে পার্লামেন্ট আর স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেচার। এইবার এই পার্লামেন্টের মধ্যে দুটো ভাগ, সেটা কি কি? পার্লামেন্টের মধ্যে দুটো হচ্ছে, একটা রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। সো এইগুলো নিয়েও আমরা এই ভিডিওতে টোটাল ডিসকাস করব। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো। আমি মেন জিনিসটা বলে দিলাম, কজ এখানে একটু মানে এরপরেই আমি লেজিসলেটিভ অর্গান কথাটা ইউজ করতাম, সো ওই জন্য আগেই বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি। এবার দেখো, আমরা ক্লাস শুরু করি এবার। এখানে হচ্ছে পার্লামেন্ট, প্রথম কথা যেটা আমি বললাম যে পার্লামেন্ট হচ্ছে লেজিসলেটিভ অর্গান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট মানে কি? কেন্দ্র সরকারের লেজিসলেটিভ অর্গান হচ্ছে পার্লামেন্ট। অ্যান্ড ইটস অলসো নোন অ্যাজ, এই যে পার্লামেন্টের সিস্টেম, এটা অলসো নোন অ্যাজ ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট। এটা মোটামুটি তোমরা সবাই জানতে আশা করি, জাস্ট মনে রাখবে, এটা ইম্পর্ট্যান্ট। এবার দেখো, আমাদের দেখতে হবে যে যখন আমরা কনস্টিটিউশনে কোনো টপিক পড়ি, সেটা কোন আর্টিকেলে ডিল করছে সেই জিনিসটাও জেনে রাখতে হবে। তো সেরকমই এখানে হচ্ছে 79 নাম্বার আর্টিকেল থেকে 122 নাম্বার আর্টিকেল, যেটা হচ্ছে কনস্টিটিউশনে পার্ট 5-এর অন্তর্গত। এখানে কিন্তু কী কী বলা হয়েছে? পার্লামেন্টের অর্গানাইজেশন, কম্পোজিশন, ডিউরেশন, অফিসার্স, প্রসিডিওর্স, প্রিভিলেজেস, পাওয়ার্স অ্যান্ড সো অন, মানে পার্লামেন্ট সম্পর্কে যা যা আছে সেই জিনিসগুলো কিন্তু এই 79 থেকে 122 নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে। আর এই আর্টিকেলটা কত নম্বর পার্টের অন্তর্গত? সেটা হচ্ছে পার্ট 5। সো পার্টও মনে রাখবে, আর্টিকেলও মনে রাখবে। এবার আমরা দেখব যে মানে ফার্স্টে মেন বেসিক মানে ফ্যাকচুয়াল ডেটাটা মনে রাখলে, এরপর আমাদের দেখতে হবে কি? অর্গানাইজেশন অফ পার্লামেন্ট। অর্গানাইজেশন অফ পার্লামেন্টটা আমাদের দেখতে হবে। এবার তোমরা যারা সেরকমভাবে পড়োনি, দেখবে তাদেরকে মানে তাদের ধারণা হয় যে পার্লামেন্ট হচ্ছে, ভারতের যে পার্লামেন্ট, সেটা দুটো জিনিস নিয়ে মানে গঠন হয়েছে, সেটা হচ্ছে রাজ্যসভা আর লোকসভা। এটা সম্পূর্ণ ভুল একটা থিওরি। তোমরা আজকের পর থেকে আশা করি, মানে যারা আগে পড়েছো তারা তো জানো, বাট যারা ফার্স্ট টাইম পড়ছো, আজকের পর আশা করি এই ভুলটা কোনোদিন করবে না। যে কনস্টিটিউশনের মধ্যে যে পার্লামেন্ট অফ ইন্ডিয়া, সেটা 3টে পার্ট নিয়ে ডিভাইড হয়েছে। এক হচ্ছে 3টে পার্ট নিয়ে গঠন হয়েছে। এক হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, 2 দ্য কাউন্সিল অফ স্টেটস, 3 দ্য হাউস অফ দ্য পিপল। এই 3টে জিনিস নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পার্লামেন্ট গঠিত। পার্লামেন্ট মানে রাজ্যসভা আর লোকসভা না শুধু। সো এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে নাও। এবার দেখো, এখানে আমি আরেকটা জিনিস বলি, যে আমরা যেই রাজ্যসভা লোকসভা বলি, এখন ইংলিশেও এটা বলা হয়, বাট এটা কিন্তু যখন কনস্টিটিউশন ফার্স্ট আর কি কনস্টিটিউট হয়েছিল, মানে গঠন হয়েছিল, তখন কিন্তু এই রাজ্যসভা আর লোকসভা টার্মটা ইউজ হতো না, মানে তখন এই টার্মগুলো অ্যাডাপ্ট হয়নি।
তখন কিন্তু শুধু এই কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড হাউস অফ দ্য পিপল এই দুটো জিনিসই বলা হতো, ওই রাজ্যসভা লোকসভা ব্যাপারটা কিন্তু তখন আসেনি কনসেপ্টটা। ওকে, এবার এই কনসেপ্টটা তাহলে কবে এলো সেইটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে 1954 সালে হিন্দি নেমস রাজ্যসভা অ্যান্ড লোকসভা were adopted by the Council of States and the House of the People respectively। মানে 1954 সাল থেকেই কিন্তু এই রাজ্যসভা আর লোকসভা নামটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। সো এটা তোমরা অনেকেই জানতে না আশা করি, যে এই লোকসভা রাজ্যসভা ভাবো যে প্রথম থেকে, অ্যাকচুয়ালি না, প্রথমে ওই দুটো আলাদা নাম, কাউন্সিল অফ স্টেটস, হাউস অফ দ্য পিপল, এই নামগুলোই ছিল। বাট বর্তমানে এটারকে আর কি এরা অ্যাডপ্ট করে নিয়েছে এই নামটা রাজ্যসভা লোকসভা। এবার দেখো, রাজ্যসভা হচ্ছে আপার হাউস আর লোকসভা ইজ দ্য লোয়ার হাউস। সো এগুলো তো কমন ব্যাপার, আশা করি জানো। এবার আমরা দেখব যে অর্গানাইজেশন অফ পার্লামেন্ট যে অর্গানাইজেশন হচ্ছে, মানে যেটা আমরা এতক্ষণ দেখছিলাম, অ্যাকচুয়ালি অর্গানাইজেশন অফ পার্লামেন্টই দেখছিলাম। এখানে আমাদের প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা এই নিয়ে হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের জানতে হবে। সো সেইটাই আমি এখানে বলবো যে দো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ নট আ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট। মজার ব্যাপার এই যে প্রেসিডেন্ট তো পার্লামেন্টের অন্তর্গত, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টের কোনো হাউসেরই মেম্বার নয়। অদ্ভুত লাগছে তোমাদের? তাহলে যে ব্যক্তি পার্লামেন্টের কোনো হাউসেরই মেম্বার না, সে সাডেনলি পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট হলো কী করে? কোশ্চেন আসতে পারে মনে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রেসিডেন্ট কোনো হাউসেরই মেম্বার না ঠিকই, এবং কোনো হাউসেরই মিটিংয়ে মানে বসছে না, কিন্তু এই প্রেসিডেন্টের অ্যাসেন্ট, অনুমতি ছাড়া, মানে সাইন ছাড়া পার্লামেন্টের মানে যে কোনো হাউসে মানে দুটো হাউসেই পাস হওয়া কোনো বিল কিন্তু লতে পরিণত হবে না যতক্ষণ না প্রেসিডেন্ট তাতে সাইন করছে, রাইট? তো এবার তার সাইন ছাড়া যখন মানে লতে পরিণত হবে না, তার মানে সে পার্লামেন্টের অবিচ্ছেদ্য একটা অংশ। সো সেই জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট যদিও আর কি মেম্বার নয় এবং পার্লামেন্টের মিটিংয়ে অ্যাটেন্ড করেন না, তারপরেও কিন্তু তিনি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। আর তার রিজন এটাই যে প্রেসিডেন্টের সাইন ছাড়া পার্লামেন্টের কোনো হাউসে পাস হওয়া কোনো বিল অ্যাকচুয়ালি লতে পরিণত হয় না, এটাই রিজন। কোশ্চেন এরকমও হতে পারে। সো এটা ভালো করে খেয়াল রাখবে, এটা জাস্ট বোঝার জন্য, কজ তোমাদের মনে অনেকেরই কোশ্চেন আসতে পারে। সো সেই জন্য এই জিনিসটা বোঝার জন্যই আমি স্লাইডটা রেখেছি। এরপর হচ্ছে কম্পোজিশন অফ রাজ্যসভা। রাজ্যসভা কী নিয়ে গঠিত, মানে কত মেম্বার, কি ব্যাপার, সেই জিনিসটা আমরা দেখব। এক তো হচ্ছে রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ, মানে যখন কনস্টিটিউশন গঠন হয়েছিল সেই অনুযায়ী বলা হয়েছে যে রাজ্যসভায় ম্যাক্সিমাম 250 জন মেম্বার থাকতে পারে, ঠিক আছে? এবার এর মধ্যে 238 জনকে হতে হবে স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ থেকে রিপ্রেজেন্ট করছে এরকম মেম্বার, আর 12 জন প্রেসিডেন্ট নমিনেট করবে এরকম। সো এই ফরম্যাটগুলো ভালো করে খেয়াল রাখো। রাজ্যসভার বলছি, এটা লোকসভার ক্ষেত্রে কিন্তু আলাদা। রাজ্যসভার ক্ষেত্রে ম্যাক্সিমাম স্ট্রেংথ যতটা থাকতে পারবে 250, আর হচ্ছে 208, তার মধ্যে 238 জন স্টেট এবং ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করবে, এবং যারা কিন্তু ইনডিরেক্টলি ইলেক্টেড, নট ডিরেক্টলি। সো আর 12 জনকে নমিনেট করবে প্রেসিডেন্ট। সো এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা বর্তমানে রাজ্যসভায় কজন মেম্বার আছে। রাজ্যসভায় অতগুলো ম্যাক্সিমাম স্ট্রেংথ আছে, ওর বেশি হতে পারবে না, অত পর্যন্ত হতে পারবে, কিন্তু এর মানে এই না যে অতই, মানে ম্যাক্সিমাম যখন বলা হচ্ছে তার নিচেও থাকতে পারে। তো সেরকমই ব্যাপার, রাজ্যসভায় কিন্তু বর্তমানে 245 জন মেম্বার আছে। আর সেই সাথে সাথে এর মধ্যে মেম্বারদের মধ্যে স্টেটকে রিপ্রেজেন্ট করছে 229 জন, 4 জন মেম্বার রিপ্রেজেন্ট করছে ইউনিয়ন টেরিটরিকে, আর 12 জন তো নমিনেট হচ্ছে প্রেসিডেন্টের দ্বারা। সো এই জায়গাগুলো খেয়াল রাখো জাস্ট বর্তমানে, আর যখন এমনি গঠন হয়েছে ম্যাক্সিমাম, কজ কোশ্চেন এক এক সময় এক এক রকম দিয়ে দিতে পারে। এবার দেখো 4th শিডিউল, মানে আচ্ছা আমি যে ওই তোমাদেরকে আমি শিডিউলে বলেও দিয়েছিলাম যে মানে শিডিউল মানে ক্লাসের শিডিউলের কথা বলছি, ওখানে আমি বলেও দিয়েছিলাম যে কবে আর্টিকেল শিডিউল এগুলো করাবো। সো তোমরা একবার দেখে নিও, সেই অনুযায়ী আমি করিয়ে দেবো। এবার এই শিডিউলের ওপরেই টোটাল কোন শিডিউলে কী সম্পর্কে বলা আছে সেই জিনিসটাও আমি আলাদা ক্লাস করিয়ে দেবো। বাট এখানে যেহেতু এই টপিকটার সাথে এটা রিলেটেড, ওই জন্য এখানে আমি একবার মেনশন করে দিচ্ছি। সো এখানে হচ্ছে 4th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যালোকেশন অফ সিটস ইন দ্য রাজ্যসভা টু দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ।
মানে রাজ্যসভা সিট সম্পর্কে কিন্তু 4th শিডিউলে বলা আছে। সো এখান থেকে এটা জানতে পেরে গেলে, রাজ্যসভা সম্পর্কে পড়ছি যখন ওই জন্য এখানে বলে দিলাম। এবার দেখো রিপ্রেজেন্টেশন, এবার এই যে রাজ্যসভা যে সিট তাতে কিন্তু স্টেট থেকেও রিপ্রেজেন্ট করছে, ইউটির থেকেও, ইউটি মিনস ইউনিয়ন টেরিটরি থেকেও রিপ্রেজেন্ট করছে, আর ওদিকে নমিনেট তো হচ্ছেই। এবার প্রত্যেকটা সম্পর্কে আলাদাভাবে পড়বো, কজ এখানে আলাদাভাবে জানার দরকার আছে। এক তো হচ্ছে রাজ্যসভায় যারা স্টেট থেকে রিপ্রেজেন্ট করছে তারা ডিরেক্টলি তো ইলেক্টেড নয়, ইনডিরেক্টলি ইলেক্টেড। এবার ইনডিরেক্টলি ইলেক্টেড তো কারা তাদেরকে ভোট দিয়ে ইলেক্ট করছে? তাদেরকে ভোট দিয়ে ইলেক্ট করছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা ইলেক্টেড মেম্বার, যারা ভোটে আর কি নির্বাচিত করা হয়েছে যাদেরকে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির, সেই ইলেক্টেড মেম্বাররাই ভোট দিয়ে রাজ্যসভার মেম্বার যারা স্টেট থেকে রিপ্রেজেন্ট করবে সেটাকে আর কি ইলেক্ট করছে। এবার দেখো, দ্য ইলেকশন ইজ হেল্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ দ্য সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এটা নিয়ে বলার কিছু নেই, মানে ভোটের প্রসেসটা সেটা এখানে বলা হয়েছে। এবার দেখো মেন একটা জিনিস, যে তোমরা ভাববে যে এক একটা ইয়ের থেকে কি করে, মানে এক একটা নাম্বার অফ মেম্বার্স কি করে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি মানে ডিপেন্ড করছে হচ্ছে সেই রাজ্য বা সেই ইউনিয়ন টেরিটরিতে কতজন, মানে কতটা বেশি পপুলেশন, মানে কতজন লোক বাস করে। সো তার উপরে ডিপেন্ড করছে যে সেই জায়গা থেকে রাজ্যসভায় কজন মেম্বার যাবে, কটা সিট। সো সেটাই এখানে ডিপেন্ড করছে, মানে এটা বেসিস অন দ্য বেসিস অফ পপুলেশনের উপর ভিত্তি করে এটাকে কিন্তু ডিসাইড করা হয়। এবার দেখো, আমি এখানে জাস্ট কারেন্ট ডেটাটা আমি এখানে তুলে দিয়েছি, যে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি লিস্ট যেরকম, দেখো যেরকম অন্ধ্রপ্রদেশে কটা, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে হচ্ছে সিট, রাজ্যসভাতে সিট কটা, 11টা। আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেটা আমি পরে আছে আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 16টা। এটা মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 16টা যে রাজ্যসভা সিট। এবার দেখো তোমাদের, তাহলে আমি একটু আগেই বললাম যে কি পপুলেশনের ওপর ভিত্তি করে এটা ডিসাইড করা হয়, তো অন্ধ্রপ্রদেশের থেকে ওয়েস্ট বেঙ্গল বড়। সো সেই জন্য মানে বড় মিন্স ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন বেশি, আমি সেটা বলতে চাইছি। সো অন্ধ্রপ্রদেশের থেকে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন বেশি, তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে 16টা। আর ঠিক সেরকমই ইউপি, উত্তরপ্রদেশের ক্ষেত্রে কি আরও বেশি, ওয়েস্ট বেঙ্গলের থেকে আরও অনেক বেশি, তাহলে ইউপিতে তার থেকে বেশি থাকা উচিত। তো ইউপিতে কটা, 31টা। সো আমি যখন এর এর পিডিএফ যখন দিয়ে দেবো তোমাদের, তোমরা এই মেম্বার কোন জায়গায় কতটা মেম্বার একবার জাস্ট দেখে নিও। ওকে, এবার আমরা নেক্সট দেখবো যে, মানে আশা করি এতটা বুঝতে পেরেছো যে পপুলেশনের বেসিসে কী করে ইউপিতে সব থেকে বেশি পপুলেশন, সো সেখানে হচ্ছে মেম্বার সংখ্যাও সব থেকে বেশি, 31। সো এইভাবেই যেরকম মহারাষ্ট্রে 19টা, ওয়েস্ট বেঙ্গলের থেকে মহারাষ্ট্রে বেশি পপুলেশন, সো সেই জন্য মহারাষ্ট্রে 19টা হচ্ছে সিট। ওকে, এবার আমরা দেখব ইউনিয়ন টেরিটরি থেকে যারা রিপ্রেজেন্ট করবে তাদেরকে কি করে ইলেক্ট করা হচ্ছে। আমরা কি দেখলাম, স্টেট থেকে যারা রিপ্রেজেন্ট করবে তাদেরকে ইলেক্ট করছে কারা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা ইলেক্টেড মেম্বার। বাট ইউটির থেকে যারা রিপ্রেজেন্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু সেম ব্যাপার না। সো এই জায়গাটা কনফিউজড হবে না, যে মনে করো না যে একই রকম ব্যাপার। ইউটির ক্ষেত্রে হচ্ছে কি, যে the representatives of each union territory in the Rajya Sabha are indirectly elected by the members of an electoral college specially constituted for the purpose. তার মানে ইউটির থেকে যাদেরকে রিপ্রেজেন্ট করবে যারা, তাদের এই মানে তাদের জন্যই কিন্তু আলাদাভাবে একটা ইলেকটোরাল কলেজ গঠন করা হয়, যার মেম্বাররা কিন্তু মানে আর কি ইলেক্ট করে হচ্ছে ওদেরকে নির্বাচিত করে আর কি রিপ্রেজেন্ট, মানে ওরা তারপরে আর কি রিপ্রেজেন্টেটিভ হয়। সো এটা মনে রাখবে, রাজ্যসভার মেম্বার হচ্ছে এইভাবে, যারা ইউটির থেকে, আর যারা স্টেটের থেকে তাদেরটা তো বলেই দিলাম। আর ইলেকশন প্রসেস, মানে এই প্রসেসটা তো সেমই রয়েছে এখানেও, সো মনে রাখা ইজি। এবার আমরা দেখব যে বর্তমানে কটা আমাদের ইউনিয়ন টেরিটরি, 9টার মধ্যে হচ্ছে 3টে, শুধুমাত্র 3টে কিন্তু রাজ্যসভায় রিপ্রেজেন্টেশন আছে, বাট বাকি 6টার পপুলেশন এতটাই কম যে মানে বেশি কম পপুলেশন হলে সেখান থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ দেওয়া হয় না রাজ্যসভায়। সো সেই জন্য সেখান থেকে কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। বাট যে 3টের রিপ্রেজেন্টেটিভ আছে ইউনিয়ন টেরিটরির, সেগুলো কোনগুলো, এক হচ্ছে দিল্লি, পুডুচেরি, জম্মু অ্যান্ড কাশ্মীর। এই 3টে ইউটির রিপ্রেজেন্টেশন আছে রাজ্যসভায়। সো এটাও একটা আপডেটেড পয়েন্টস, তো এটা ভালো করে খেয়াল রাখবে।
এবার আমরা দেখব নমিনেটেড মেম্বার। নমিনেটেড মেম্বারদের মধ্যে কী হবে, যে দ্য প্রেসিডেন্ট নমিনেটস 12 মেম্বার্স, এটা তো আমি বলেই দিয়েছি 12 মেম্বার্স। আর এটা যাকে তাকে নিয়ে তো নমিনেট করে দিচ্ছে না, সেটা নিশ্চয়ই না। সো কোন জিনিসের ক্ষেত্রে বেস করে, হু হ্যাভ স্পেশাল নলেজ অর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এই ফিল্ডগুলোর মধ্যে যাদের স্পেশাল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তাদের থেকেই কিন্তু প্রেসিডেন্ট রাজ্যসভায় নমিনেট করছে 12 জন মেম্বার। ওকে, আর এই 12 জন মেম্বারের মধ্যে কিন্তু মেরি কমও বর্তমানে রাজ্যসভার মেম্বার, মানে নমিনেটেড মেম্বার। সো এটা খেয়াল রেখো। এরপর হচ্ছে আরেকটা যে পয়েন্ট বলে দিচ্ছি, জাস্ট আমেরিকার সাথে প্যারালালি যদি পড়তে হয়, তো আমেরিকার সেনেটে কিন্তু কোনো নমিনেটেড আমেরিকার সেনেটে কিন্তু কোনো নমিনেটেড মেম্বার থাকে না, ওখানে সব হচ্ছে ইলেক্টেড। সো এটা ভালো করে খেয়াল রাখবে। এবার আমরা দেখব লোকসভা। এতক্ষণ রাজ্যসভা পড়লাম, এবার লোকসভা। লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ 552 জন, ম্যাক্সিমাম স্ট্রেংথ। আচ্ছা, আমি এখনকার, এটা জাস্ট যখন কনস্টিটিউশন হয়েছিল আমি সেই সময়ের ব্যাপারটা বলছি, কজ এখন কিন্তু এই যে 2 জন মেম্বার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে নমিনেট করবে, মানে প্রেসিডেন্ট নমিনেট করবে, এই 2 জন মেম্বারের এইটা কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে, মানে এটা হয় না। সো সেই জন্য এইটা বাদ দিয়ে যদি বলো তাহলে সেক্ষেত্রে 550 জন। তার মধ্যে কি 530 জন হচ্ছে স্টেটকে রিপ্রেজেন্ট করছে, 20 জন মেম্বার ইউটিকে রিপ্রেজেন্ট করছে। সো আশা করি এতটা ক্লিয়ার। আমি জাস্ট এটা লিখেছি যেহেতু আগে ছিল, সেই জন্য আমি এই জিনিসটা বলার জন্য তোমাদের এখানে লিখে দিয়েছি। সো বর্তমানে তাহলে লোকসভায় অ্যাকচুয়ালি বর্তমানে রয়েছে কতজন মেম্বার? 545 জন। এটা অনেকটা সেই রাজ্যসভার মতো ব্যাপার, ওখানে 250 জন ম্যাক্সিমাম স্ট্রেংথ, 245 জন বর্তমানে রয়েছে, আর লোকসভাতেও তাই। সো এখানে হচ্ছে 530 জন মেম্বার তো স্টেটকে রিপ্রেজেন্ট করবে, বাট 13 জন মেম্বার হচ্ছে ইউটিকে রিপ্রেজেন্ট করবে, মানে বর্তমানে আর কি করছে। ওকে, এবার আমরা দেখব যে যারা স্টেট থেকে মানে স্টেটকে রিপ্রেজেন্ট করছে লোকসভায়, তাদেরকে কিভাবে ইলেক্ট করা হচ্ছে। তাদেরকে এই যে বিভিন্ন স্টেটের টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, তারা মানে লোক ডিরেক্টলি ইলেক্ট করছে। লোকসভার ভোট নাম শুনেছ? সো লোক এখানে কিন্তু ডিরেক্টলি ইলেক্ট করছে তাদেরকে। এইবার এই ভোটটা কিন্তু ওই যেরকম আমরা পড়ছিলাম সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট প্রপোর্শন, সো এই ব্যাপারটা না, এখানে কিন্তু প্রিন্সিপাল অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে কি। এবার আমরা এই ভোটটার সম্পর্কে, নর্মাল ভোট যেরকম দাও, এটা কি যে 18 বছর বয়সের ঊর্ধ্বে বা 18 বছর বয়স হয়ে গেলে মানে যারা যারা রয়েছে তারা সবাই কিন্তু ভোট দিতে পারবে এই লোকসভার ভোটে। সো হু ইজ নট ডিসকোয়ালিফাইড, মানে এটা জাস্ট এমনি বলেছে যে মানে যারা কোনো কারণে ডিসকোয়ালিফাই হচ্ছে না, 18 বছরের ওপরে তারাই ভোট দিতে পারবে। এবার এই সম্পর্কে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমাকে কোশ্চেন এটা করবে না যে কত বছরের ঊর্ধ্বে ভোট দিতে পারো, সবাই জানো। তোমাকে কোশ্চেন এটা করবে যে ভোটিং এজ 21 থেকে 18 বছরে রিডিউস করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে বা কত সালে, কোশ্চেন এইটা আসবে। সো এখানে আমরা দেখব যে 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যেটা 1988 সালে হয়েছিল, সেখানে কিন্তু 21 থেকে 18 বছর বয়সে আর কি ভোটিং এজ কমিয়ে আনা হয়েছিল। মানে আগে অ্যাকচুয়ালি ছিল 21 বছর বয়স হলে তবেই ভোট দিতে পারবে, কিন্তু পরে মানে 1988 সাল থেকে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গিয়ে 18 হয়ে গেছে। ওকে, এবার আমরা দেখব ইউটির থেকে কারা রিপ্রেজেন্ট করবে। ইউটির ক্ষেত্রে কিন্তু কনস্টিটিউশন পার্লামেন্টকেই করেছে যে পার্লামেন্ট ইউটিতে কীভাবে রিপ্রেজেন্টেটিভ, মানে লোকসভাতে ইউটি থেকে কাদেরকে রিপ্রেজেন্ট করাবে, সো সেটা পার্লামেন্ট নিজে চুজ করতে পারে। আর পার্লামেন্ট সেই কারণেই কিন্তু একটা অ্যাক্ট করে বানায়, যেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ ডিরেক্ট ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল অ্যাক্ট 1965, যার মাধ্যমে লোকসভায় ইউটির থেকে কিন্তু ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে মেম্বার চুজ করা হয়। সো এইটা মনে রাখবে, জাস্ট তোমাদের মনে হতে পারে যে ওটার ক্ষেত্রে মানে একই ব্যাপার, কিন্তু এখানে কিন্তু আলাদা। ইউটির ক্ষেত্রে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর কোন অ্যাক্টের মাধ্যমে? ইউনিয়ন টেরিটরিজ ডিরেক্ট ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল অ্যাক্ট 1965। এবার আমাদের দেখতে হবে যে রাজ্যসভার ডিউরেশন। রাজ্যসভার ডিউরেশন দেখব। রাজ্যসভা প্রথম কনস্টিটিউট হয়েছিল 1952 সালে, প্রথম কথা। আর এটা হচ্ছে কিন্তু একটা কন্টিনিউইং চেম্বার, মানে রাজ্যসভা কখনোই ডিসলভ হয় না। লোকসভা ডিসলভ করা যায়,
আমি সেটা আগেই বলেছি তোমাদের। কিন্তু রাজ্যসভা কিন্তু একটা পার্মানেন্ট বডি, জাস্ট এই টার্মটা ভালো করে ফলো করো। রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি অ্যান্ড নট সাবজেক্ট টু ডিসলিউশন, যেটা বললাম সেটা এখানে লিখেছি। এরপর হচ্ছে আমাদের পয়েন্ট জানতে হবে যে প্রত্যেক 2 বছরে, মানে প্রত্যেক 2 বছরে কিন্তু রাজ্যসভার যতজন মেম্বার আছে তার 1/3 কিন্তু রিটায়ার করে। সো এইগুলো খেয়াল রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। এছাড়া দেখো যে যখন দেয়ার সিটস আর ফিল্ড আপ বাই ফ্রেশ ইলেকশনস অ্যান্ড প্রেসিডেন্সিয়াল নমিনেশনস অ্যাট দ্য বিগিনিং অফ এভরি 3rd ইয়ার, মানে প্রত্যেক 3 বছরের শুরুতে কিন্তু সেই সিটগুলো ফিল হচ্ছে ফ্রেশ ইলেকশনের দ্বারা। এবার দেখো যারা রিটায়ার করে যাচ্ছে যে সমস্ত মেম্বার, তারা কিন্তু এমন না যে তারা রি-ইলেক্টেড হতে পারবে না, তারা কিন্তু রি-ইলেক্টেড হতে পারবে। সো সেই মানে যতবার খুশি রি-ইলেক্টেড হতে পারে। এবার দেখো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে কি, দ্য কনস্টিটিউশন হ্যাজ নট ফিক্সড দ্য টার্ম অফ অফিস অফ মেম্বার্স অফ দ্য রাজ্যসভা অ্যান্ড লেফট ইট টু দ্য পার্লামেন্ট। মানে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু কনস্টিটিউশন রাজ্যসভার যারা মেম্বার তাদের টার্ম কতদিন সেটা কিন্তু কনস্টিটিউশনে বলা ছিল না, সেটা কনস্টিটিউশন সম্পূর্ণ পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। সো পার্লামেন্ট তারপর কি করে, যেরকম ওই ভোটের ইউটির থেকে যাদেরকে লোকসভা নির্বাচন করা হচ্ছে সেই রকম ব্যাপার অনেকটা। পার্লামেন্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951, এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ডিসাইড করে যে রাজ্যসভায় যারা মেম্বার থাকবে তাদের কিন্তু টার্ম হবে 6 বছর। কোশ্চেন এবার এখান থেকে একটা এমন কোশ্চেন আসে যে তোমরা বেশি মানে অনেকেই কনফিউজ হয়ে যাও, কোশ্চেন তো ঠিক করে পড়ো না এক্সামের সময়, দুমদারাক্কা এক একটা করে অ্যান্সার টিক করে দাও। যেরকম ব্যাপারটা হচ্ছে কি, রাজ্যসভার যারা মেম্বার তাদের টার্ম 6 বছর। একটু আগেই পড়লে যে রাজ্যসভার কোনো টার্ম নেই, কজ রাজ্যসভা একটা পার্মানেন্ট বডি। সো এখানে কোশ্চেন এটাই হয় যে কোশ্চেন ফলো করবে ভালো করে, তোমাদের কি জানতে চেয়েছে, টার্ম অফ রাজ্যসভা নাকি টার্ম অফ মেম্বার্স অফ রাজ্যসভা। যদি মেম্বার্স থাকে তাহলে 6 বছর, আর যদি টার্ম অফ রাজ্যসভা থাকে তাহলে এটা তো পার্মানেন্ট বডি, এটার তো কোনো টার্মের ব্যাপার না, এটা কন্টিনিউ চলতেই থাকবে। ঠিক আছে, আশা করি এই ডাউটটা সবার ক্লিয়ার করে দিয়েছি। এবার দেখো ডিউরেশন অফ লোকসভা। ডিউরেশন অফ লোকসভা কি বলছে, আনলাইক দ্য রাজ্যসভা দ্য লোকসভা ইজ নট আ কন্টিনিউইং চেম্বার। স্বাভাবিক ব্যাপার, লোকসভা 5 বছরের জন্য। সো its normal term is 5 years from the date of its first meeting after the general elections, after which it automatically dissolves. 5 বছর পরে এটা অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যায়। এরপর হচ্ছে দেখবো যে দেখো প্রেসিডেন্ট কিন্তু লোকসভাকে যে কোনো টাইমেই ডিসলভ করতে পারে, 5 বছর শেষ হলেই ডিসলভ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই, তার আগেও করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু কোর্ট অফ লতে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না এই ব্যাপারটাকে। সো এইটাও জেনে রেখে দাও। এবার হচ্ছে আমরা দেখব এমপির এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট। সো মেম্বার অফ পার্লামেন্ট যারা, তাদের কোয়ালিফিকেশান, পার্লামেন্টের মেম্বার হতে গেলে সেটা রাজ্যসভা হোক আর লোকসভাই হোক, তার কোয়ালিফিকেশান কী থাকতে হবে, প্রথম কথা সিটিজেন অফ ইন্ডিয়া, কমন ব্যাপার। এরপর তোমাদের এখান থেকে কোশ্চেন কি আসে যে রাজ্যসভার মেম্বার হতে গেলে তার মিনিমাম এজ কত হতে হবে, তার মিনিমাম এজ 30 বছর, আর লোকসভার ক্ষেত্রে মিনিমাম এজ 25 বছর। সো এই জায়গাটা ভালো করে ফলো করো। আমি এখানে মেম্বার অফ পার্লামেন্টের কোয়ালিফিকেশান বলছি বলে এখানে একটা সেন্টেন্সেই আমি দুটো জিনিস লিখে দিয়েছি। সো রাজ্যসভার মেম্বারের ক্ষেত্রে 30 বছর আর লোকসভার মেম্বারের ক্ষেত্রে 25 বছর কিন্তু মিনিমাম এজ হতেই হবে। এবার দেখো ওথ অর অ্যাফার্মেশন, প্রত্যেকটা কনস্টিটিউশনাল বডিতে যখন যাই পড়া হচ্ছে তার ক্ষেত্রে হচ্ছে মানে যখন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যাই পড়া হচ্ছে প্রত্যেকের ওথকে আর কি করাচ্ছে, শপথ বাক্য কে পাঠ করাচ্ছে সেই জিনিসটা আমরা পড়ছি। সো সেরকমই এখানে হচ্ছে যারা আর কি পার্লামেন্টের প্রত্যেক হাউসের যে মেম্বার তাদেরকে ওথ মানে শপথ বাক্য কে পাঠ করায়, প্রেসিডেন্ট, বা প্রেসিডেন্ট যদি অ্যাবসেন্ট হয় তো সে অন্য একজন ব্যক্তিকে অ্যাপয়েন্ট করে এই কাজের জন্য। সো এই জায়গাগুলো খেয়াল রাখবে। এবার হচ্ছে পার্লামেন্টে যারা প্রেসাইডিং অফিসার, তো এই প্রেসাইডিং অফিসার কাদের বলা হচ্ছে, যে প্রত্যেক মানে যে দুটো হাউস আছে পার্লামেন্টে, দুটো হাউসেরই কিন্তু প্রেসাইডিং অফিসার আছে নিজেদের। এবার যেরকম লোকসভার ক্ষেত্রে স্পিকার অ্যান্ড আ ডেপুটি স্পিকার আছে,
মানে যারা আর কি হেড লোকসভার ক্ষেত্রে, আর হচ্ছে রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান। এছাড়াও আরও আছে, বাট মেন এদের সম্পর্কে আমাদের পড়তে হবে, সো সেই জন্য আমি এগুলোই মেনশন করলাম। এবার আমরা দেখব যে স্পিকার অফ লোকসভা, স্পিকার অফ মানে লোকসভার যে অধ্যক্ষ, আই থিঙ্ক বাংলায় অধ্যক্ষই বলে। সো লোকসভার অধ্যক্ষের ক্ষেত্রে ইলেকশন অ্যান্ড টেনিউর, তাকে কিভাবে ইলেক্ট করা হচ্ছে, তার সময়কাল মানে কার্যের সময়কাল কতটা, সেইগুলো আমাদের জানতে হবে। যেরকম লোকসভার স্পিকারকে কিন্তু লোকসভার মেম্বারদের মধ্যে থেকেই ইলেক্ট করা হয়, লোকসভায় কিন্তু ইলেক্ট করে লোকসভার স্পিকারকে। whenever the office of the speaker falls vacant, স্পিকারের অফিস পদ যখন খালি থাকে তখন কিন্তু লোকসভা অন্য একজন মেম্বারকে কিন্তু সেই পদ পূরণ করার জন্য ইলেক্ট করে। সো এই জিনিসগুলো নর্মাল ব্যাপার, তোমরা বুঝতে পারছো, একবার পড়লেই মোটামুটি মনে থাকবে। এরপর হচ্ছে যে স্পিকারের ভোট কবে হবে, লোকসভার মধ্যেই যে এই ভোটটা হয়, তো স্পিকারের এই ভোটটা কবে হবে সেই ডেটটা ফিক্স করে কিন্তু প্রেসিডেন্ট। আর ইউজুয়ালি দ্য স্পিকার রিমেন্স ইন অফিস ডিউরিং দ্য লাইফ অফ দ্য লোকসভা। জেনারেলি এটাই হয় যে লোকসভা যতদিন, লোকসভা স্পিকারও ততদিন। হি প্রিসাইডস ওভার আ জয়েন্ট সিটিং অফ দ্য, যখন জয়েন্ট সিটিং ডাকা হয়, জয়েন্ট সিটিং হয়, তাতে কিন্তু প্রিসাইড করে কে, লোকসভার স্পিকার। তাতে কিন্তু কি বলে, রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু প্রিসাইড করে না। সো কোশ্চেন, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, জাস্ট মার্ক করে নাও যে যখন পার্লামেন্টে দুটো হাউসের জয়েন্ট সিটিং হয় তাতে কিন্তু প্রিসাইড করে কে, মানে চেয়ারম্যানের দায়িত্ব কে নেবে, সেটা হচ্ছে লোকসভার স্পিকার। এবার আমরা দেখব যে নেক্সট পয়েন্ট কি বলছে, হি ডিসাইডস ওয়েদার আ বিল ইজ আ মানি বিল অর নট অ্যান্ড হিজ ডিসিশন অন দিস কোশ্চেন ইজ ফাইনাল। কোনো বিল সেটা মানি বিল নাকি না, সেই ব্যাপারটা ডিসাইড করে কে, লোকসভার স্পিকার। ভীষণ পাওয়ারফুল একটা পদ, সো এই জায়গাটা খেয়াল রাখবে। আর মানে এই ব্যাপারে সে যেটাই বলে যে এটা মানি বিল, মানে তোমাকে সেটা মানতে হবে, এটা মানি বিল, আদারওয়াইজ এটা যদি মানি বিল না বলে তাহলে সেটা না। He appoints the chairman of all the parliamentary committees of the Lok Sabha and supervises their functioning. লোকসভার যে সমস্ত পার্লামেন্টারি কমিটি, যত পার্লামেন্ট কমিটি, সমস্ত কমিটির চেয়ারম্যানকে কিন্তু তিনিই অ্যাপয়েন্ট করে, কে, লোকসভা স্পিকার। আর তাদের ফাংশন মানে তাদের যে কাজ সেটাকে সুপারভাইজ করেও কিন্তু তিনি। এবার দেখবো আমরা, হি অ্যাডজর্নস দ্য হাউস অর সাসপেন্ডস দ্য মিটিং ইন অ্যাবসেন্স অফ আ কোয়ারাম। এটার মানে কি, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে যে হাউসের, মানে আমি লোকসভার কথাই বলছি, যে হাউসের টোটাল যে স্ট্রেংথ যতজন আর কি আছে, তো তার যদি 1/10 মানে 10 ভাগের 1 ভাগও যদি না এসেছে, মানে 1 ভাগও যদি না এসেছে, তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটাকে কোয়ারাম বলে। আর প্রথম কথা, লোকসভা স্পিকার কিন্তু সেই দিন মানে সেই মিটিংটাকে ক্যান্সেল করতে, মানে সাসপেন্ড করতে পারে মিটিংটাকে। মানে স্কুলের মতো ব্যাপারটা, স্কুলে বা কোচিংয়ে যেখানেই হোক, দেখা গেল সাপোজ 50 জন স্টুডেন্ট সেখানে পড়ে, তার মধ্যে কোনো দিন এলো 2 জন, আলটিমেটলি ক্লাস নিয়ে ল্যাব কী হলো। সো এরকমই একটা ব্যাপার যে টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউসের যদি 1/10ও যদি অ্যাবসেন্ট, মানে 1/10ও যদি প্রেজেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে সেদিন সাসপেন্ড করে, এবং সেটা কে করে, স্পিকার অফ লোকসভা। এবার আমরা নেক্সট দেখব যে হি does not vote in the first instance but he can exercise a casting vote in the case of a tie. যখন লোকসভার মধ্যে কোনো ভোট হয়, মানে কোনো বিল নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু লোকসভার স্পিকার কিন্তু ভোট দেয় না, কিন্তু সে তখনই একমাত্র ভোট দেয় যখন মানে সেই বিলটার এগেনস্টে যারা আর সেই বিলটার পক্ষে যারা, তাদের ভোট যখন সমান হয়ে যায়, মানে ইন কেস অফ টাই হয়ে যায় যখন, তখন সে কিন্তু কাস্টিং ভোট দিতে পারে, কে, স্পিকার অফ লোকসভা। এবার দেখব ডেপুটি স্পিকার অফ লোকসভা কি বলছে। ডেপুটি স্পিকার কেও কিন্তু লোকসভার মধ্য থেকেই ইলেক্ট করা হয়, এদের মেম্বারদের মধ্যে থেকেই, এবং ডেপুটি স্পিকারকে ইলেক্ট করা হয় লোকসভা স্পিকার ইলেক্ট করার পরে। সো সেই জন্য ডেপুটি স্পিকারের যে ইলেকশনের যে ডেট সেটা কিন্তু ফিক্স করে স্পিকার। এরপর দেখব যে যখন স্পিকারের পদ কোনো খালি থাকছে, তখন কিন্তু ডেপুটি স্পিকারই তার
ডিউটি পালন করে, মানে স্পিকারের ডিউটি পালন করে। আর হি অলসো অ্যাক্টস অ্যাজ স্পিকার যখন যদি মানে যখন জয়েন্ট মানে সিটিং হচ্ছে হাউসের, সেক্ষেত্রে যেটা আমি বললাম আর কি, অ্যাবসেন্ট থাকলে। হি অলসো মানে যখন জয়েন্ট সিটিংও হয়, মানে দুটো হাউসের মধ্যে যে জয়েন্ট সিটিং হয়, সেক্ষেত্রেও যদি স্পিকার অ্যাবসেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রিসাইড করে কে? ডেপুটি স্পিকার। চেয়ারম্যান অফ রাজ্যসভা। এবার মানে আমরা রাজ্যসভার চেয়ারম্যান নিয়ে পড়ব। প্রথম কথা, রাজ্যসভার প্রেসিডিং অফিসার চেয়ারম্যান, এটা তো ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি হয় কে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। সো কোশ্চেনটা বহুবার এসেছে, হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। এরপর দেখো, ডিউরিং এনি পিরিয়ড ওয়েন দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টস অ্যাজ president or discharges the functions of the president, he does not perform the duties of the office of the chairman of Rajya Sabha. মানে যখন মানে কোনো একটা সময়কালে যখন ভাইস প্রেসিডেন্ট আর কি প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে বা প্রেসিডেন্টের কাজ করছে, সেক্ষেত্রে সে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের কাজ করতে পারে না। তার কারণ সে তখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করছে না, প্রেসিডেন্ট হিসেবে। প্রেসিডেন্ট তো রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে অ্যাক্ট করবে না, তো সেইটাই এখানে বলা হয়েছে। এবার দেখো যে কি বলতে চাইছে, যে রাজ্যসভার চেয়ারম্যানকে যদি তার অফিস থেকে রিমুভ তখনই হবে যখন সে ভাইস প্রেসিডেন্ট থেকে রিমুভ করা হচ্ছে পদ থেকে, তখন কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকেও তাকে রিমুভ করে দেওয়া হয়। সো সেটাই এখানে বলা হয়েছে। অ্যাজ আ প্রিসাইডিং অফিসার দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য চেয়ারম্যান ইন দ্য রাজ্যসভা আর সিমিলার টু দোজ অফ দ্য স্পিকার ইন দ্য লোকসভা। এই যে লোকসভার স্পিকার আর রাজ্যসভার চেয়ারম্যান, এই দুটো পদ কিন্তু একদম সিমিলার, বাট হ্যাঁ এর মধ্যেও কিছু ডিফারেন্স আছে। মানে দুজনে কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষমতা সব সমানই ভোগ করে, কিন্তু কিছু স্পেসিফিক ক্ষমতা আছে যেগুলো কিন্তু একমাত্র লোকসভার স্পিকারই ভোগ করে। সো সেই জিনিসটা আমরা দেখবো এবার। প্রথম তো হচ্ছে লোকসভার স্পিকারই একমাত্র ডিসাইড করতে পারে একটা বিল মানি বিল নাকি সেটা না, এবং সেই সম্পর্কে তার ডিসিশনটাই ফাইনাল, যেটা কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের এই ক্ষমতা নেই। দুই হচ্ছে স্পিকার প্রিসাইড, মানে যখন দুটো হাউসের মধ্যে যে জয়েন্ট সিটিং হয় তাতে কিন্তু প্রিসাইড করছে কে? লোকসভার স্পিকার, এবং এই মানে দুটো হাউসের জয়েন্ট সিটিংয়ে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান প্রিসাইড করতে পারে না। সো এটা একটা ব্যাপার। আনলাইক দ্য স্পিকার, দ্য চেয়ারম্যান ইজ নট আ মেম্বার অফ দ্য হাউস। লোকসভার স্পিকারকে লোকসভার মধ্যে থেকেই ইলেক্ট করা হচ্ছে, সো লোকসভার স্পিকার হচ্ছে লোকসভার মেম্বার একজন, কিন্তু রাজ্যসভার যে চেয়ারম্যান কে, সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সে তো রাজ্যসভার মেম্বার নয়, সে জাস্ট চেয়ারম্যান। সো সেইটাই এখানে বলা হয়েছে, এটাও একটা ডিফারেন্স। বাট স্পিকার যেরকম মানে একটা সিমিলারিটি কি, যে স্পিকার যেরকম প্রথমে ভোট দিতে পারে না, বাট যখন টাই হয়ে যায় তখন ভোট দেয়, কাস্টিং ভোট, ঠিক সেরকমই রাজ্যসভার চেয়ারম্যানেরও কিন্তু এই সেম ক্ষমতা রয়েছে। আশা করি এই ডিফারেন্সগুলো বুঝতে পেরেছো। এরপর আমরা পার্লামেন্টের যে সেশন নিয়ে ডিসকাস করব। সেশনে কি বলছে? সামনিং মানে হচ্ছে প্রেসিডেন্ট সময়ে সময়ে পার্লামেন্টের হাউসের মেম্বারদেরকে আর কি মিট করার জন্য ডাকে, মানে মিটিং, পার্লামেন্টের যে মিটিং হয় তার জন্য যে ডাকছে একটা সেশনের জন্য। এবার এখানে একটা কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসে কিন্তু এটা, যে পার্লামেন্টের দুটো সেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ, আমি কিন্তু ম্যাক্সিমাম গ্যাপের কথা বলেছি, সর্বোচ্চ গ্যাপ কত হতে পারে? 6 মাস। 6 মাসের বেশি গ্যাপ কিন্তু দুটো সেশনের মধ্যে হতে পারে না। এর মানে কি দাঁড়ালো গিয়ে, বছরের মধ্যে মিনিমাম দুটো সেশন করতেই হবে পার্লামেন্টের। আশা করি এটা বুঝতে পেরেছো। 6 মাস যদি গ্যাপ থাকতে পারে ম্যাক্সিমাম, তার মানে বছরের মধ্যে মিনিমাম দুটো সেশন তো হবেই, তার বেশিই হতে পারে, সেটা এখানে কোশ্চেন হচ্ছে না, এখানে দুটো সেশন মিনিমাম হতেই হবে, যেটা আমি পরের লাইনে বলেই দিয়েছি। এবার দেখো এখানে পার্লামেন্টে জেনারেলি বছরে 3টে করে সেশন হয়। কি কি সেশন হয়? বাজেট সেশন, যেটা ফেব্রুয়ারি থেকে মে, মনসুন সেশন, যেটা জুলাই থেকে সেপ্টেম্বর, উইন্টার সেশন, যেটা নভেম্বর থেকে ডিসেম্বর। এই 3টে সেশন কিন্তু বছরে সাধারণত হয়, বাট ইন কেস কোনো প্রবলেমের জন্য হলে তখন গিয়ে বছরে কিন্তু মিনিমাম দুটো সেশন হতেই হবে। এরপর আমরা দেখব যে ডিভাইসেস অফ পার্লামেন্টারি প্রসিডিংস, মানে পার্লামেন্টারি যে কাজ হয় তার মধ্যে কিছু টার্ম, এই টার্মগুলো মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে দু এক সময়। সো প্রথম হচ্ছে কোশ্চেন আওয়ার। কোশ্চেন আওয়ার কোনটাকে বলে?
মানে প্রত্যেকটা পার্লামেন্টারি সিটিংয়ের ক্ষেত্রে প্রথম ঘন্টায় এই কোশ্চেন আওয়ারের জন্য এটাকে স্লট করা হয়েছে, মানে এটাকে শিডিউল করা হয়েছে প্রথম ঘন্টায়। মানে প্রথম ঘন্টায় শুধু মেম্বাররা কোশ্চেন করতে পারে এবং মিনিস্টার্সরা তার অ্যান্সার দেবে। সো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপর 0 আওয়ার। 0 আওয়ারের কাজ কি, জাস্ট কোশ্চেন আওয়ার শেষ হওয়ার পরেই 0 আওয়ার স্টার্ট হয় এবং চলে যতক্ষণ না আর কি রেগুলার যে মানে কী বলবো, যে রেগুলার যে পার্লামেন্টের যে কাজ, সেই কাজ যতক্ষণ না স্টার্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্তই 0 আওয়ার। ওকে, এবার আমরা দেখব যে দ্য বিলস introduced in the parliament can also be classified into 4 categories. এইবার তোমাদের এই দুটো টার্ম দেখে মনে হবে যে আচ্ছা মানি বিল মানে তো ফাইন্যান্স রিলেটেড, তাহলে ফাইন্যান্সিয়াল বিল আলাদাই বা আমি কেন লিখেছি? জাস্ট ডাউট আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি, আগে দেখে নাও কী কী বিল হয়। সেটা হচ্ছে অর্ডিনারি বিল, মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। ওকে, এইবার দেখো এখানে এই যে মানি বিল আর ফাইন্যান্সিয়াল বিলের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে কিছু কিছু জিনিস কনস্টিটিউশনে রয়েছে যে মানি বিল মানে এই ফিল্ড রিলেটেড, মানে এই টপিকগুলো এর মধ্যে যে বিলে থাকবে সেটাকে মানি বিল বলবো। আর ফাইন্যান্সের মধ্যে ওই টপিক ছাড়াও অন্যান্য টপিক হয়, সেই টপিকগুলো যদি মানে মানি বিলের মধ্যে যে সমস্ত টপিক কভার হচ্ছে সেগুলো বাদ দিয়ে বাকি যেগুলো ফাইন্যান্সের মধ্যে পড়ছে সেই বিলগুলো হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল বিল। ডিফারেন্স শুধু এটাই, স্পেসিফিক কিছু টপিক আছে যেগুলো তোমরা একবার নেটে সার্চ মেরে চেক করতে পারো, আদারওয়াইজ লক্ষ্মীকান্তের বইতে পেয়ে যাবে। এরপর হচ্ছে দেখব যে আফটার আ মানি বিল ইজ পাসড বাই দ্য লোকসভা ইট ইজ ট্রান্সমিটেড টু দ্য রাজ্যসভা ফর ইটস মানে মানি বিল সম্পর্কে আমরা অ্যাকচুয়ালি একটু, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সো এই সম্পর্কে একটু ইলাবোরেট করছি। ব্যাপারটা কি বলছে যে লোকসভায় যখন কোনো মানি বিল পাস হয়ে গেল তখন সেটাকে রাজ্যসভায় তার কনসিডারেশনের জন্য দেওয়া হলো, কিন্তু রাজ্যসভা যদি সেটা মানে রাজ্যসভায় এতে বিশেষ কোনো ক্ষমতা নেই, তারা শুধু রিকমেন্ডেশন দিতে পারে, কিন্তু তারা ওই মানি বিলকে রিজেক্ট করারও ক্ষমতা নেই এবং সেটাকে অ্যামেন্ড করা মানে এটার বদলে এই জিনিসটা একটু পাল্টে দিলাম এরকম ক্ষমতা তাদের নেই, অ্যামেন্ড করার কোনো ক্ষমতা নেই। এবং তাদের এই বিল লোকসভায় আবার ফেরত পাঠাতে হবে 14 দিনের মধ্যে এবং উইথ অর উইদাউট রিকমেন্ডেশন। তাদের রিকমেন্ডেশন থাকলে ভালো, না থাকলে আরও ভালো, এরকম একটা ব্যাপার। সো তাদের মানে মতামতের কোনো দরকারই নেই, মানে তাদের মতামত যেটা দেবে সেটা লোকসভার এরা যদি মনে করে যে হ্যাঁ এটা নেওয়া যেতে পারে ঠিক আছে, আর যদি মনে করে যে দরকার নেই আমরা এইভাবেই পাস করব, সো সেক্ষেত্রে তাদের ব্যাপার আলাদা। এবার আমরা দেখব যে দুটো যে হাউস তার জয়েন্ট সিটিং কখন হতে পারে, কখন কখন আর কি জয়েন্ট সিটিং ডাকছে প্রেসিডেন্ট। সো এখানে হচ্ছে জয়েন্ট সিটিং ডাকে যখন একটা বিল মানে ইফ দ্য বিল ইজ রিজেক্টেড বাই আদার হাউস, কোনো একটা হাউসে পাস হলো একটা বিল এবং অন্য হাউসে যখন পাঠালো তখন সেটা রিজেক্ট হয়ে গেল। ধরো লোকসভায় একটা বিল পাস হয়েছে, আমি কিন্তু মানি বিলের কথা বলছি না, তো এখানে জাস্ট শোনো নর্মাল আমি বিল সম্পর্কে বলছি, বাট এগুলো কোন কোন বিলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আমি পরে বলছি। সো যখন একটা বিল পাস হলো লোকসভায়, সেটা রাজ্যসভায় গেলে রাজ্যসভা রিজেক্ট করলো, বা রাজ্যসভায় পাস হলো লোকসভায় গেলে লোকসভা রিজেক্ট করলো, এই ক্ষেত্রে জয়েন্ট সিটিং ডাকা যেতে পারে। 2, if the houses have finally disagreed as to the amendments to be made in the bill, তো সেক্ষেত্রে হতে পারে। if more than 6 months have elapsed from the date of receipt of the bill by other house without the bill being passed by it, ধরো একটা হাউস যে কোনো একটা হাউসে পাস হয়েছে একটা বিল এবং সে আরেকটা হাউসে সেন্ড করেছে এবং তারপরে 6 মাস কেটে গেছে কিন্তু সেই আদার হাউস সেই বিলটাকে পাস করেনি তখনও, তো সেক্ষেত্রেও কিন্তু একটা জয়েন্ট সিটিং বসতে পারে। সো কী কী ক্ষেত্রে জয়েন্ট সিটিং বসতে পারে সেই জিনিসগুলো বলে দিলাম। এবার আমরা দেখব কি যে প্রেসিডেন্ট এই জয়েন্ট সিটিংকে অবভিয়াসলি ডাকছে। এবার কেন সেটা তো বুঝতেই পারছো, যাতে এই যে সমস্যাটা সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। এবং এখানে একটা ভীষণ নোটের বিষয় দেখো যে জয়েন্ট সিটিং কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, অর্ডিনারি বিলের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, ফাইন্যান্সিয়াল বিলের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। মানি বিলের ক্ষেত্রে কি করে অ্যাপ্লাই হবে জয়েন্ট সিটিং, কজ মানি বিলের ক্ষেত্রে লোকসভার কোনো প্রয়োজনই নেই, অ্যাকচুয়ালি রাজ্যসভা কি বললো না বললো লোকসভার তাতে কোনো প্রবলেম নেই, মানে রাজ্যসভা যাই বলুক লোকসভার মানতে হবে এমন কোনো কথা নেই। তো সেক্ষেত্রে এই ধরনের ঝামেলা ক্রিয়েট হওয়াটার
কোনো সম্ভাবনাই নেই। সো সেই জন্য মানি বিলের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিং হয় না। কোশ্চেন কিন্তু যদি ঘুরিয়ে দেয়, মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা যদি দেখতে চায়, এই টাইপসের কোশ্চেন দিতে পারে। আর 2 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রেও সেম ব্যাপার। সো তাহলে এখানে কোশ্চেন কি দাঁড়ালো গিয়ে, জয়েন্ট সিটিং কোন কোন বিলের ক্ষেত্রে হয়? অর্ডিনারি বিল অ্যান্ড ফাইন্যান্সিয়াল বিল। আর মানি বিলের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিং হয় না, অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রেও কিন্তু জয়েন্ট সিটিং হয় না। আশা করি এতটা ক্লিয়ার সবার। এবার আমরা দেখব যে ইন দ্য কেস অফ আ মানি বিল দ্য লোকসভা হ্যাজ ওভাররাইডিং পাওয়ার্স ওয়াইল আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল মাস্ট বি পাসড বাই ইচ হাউস সেপারেটলি। সো এখানে আলাদাভাবে কিছু বলার নেই, কজ আমি এই জিনিসটা আগেই বলে দিলাম যে মানি বিলের ক্ষেত্রে কী ব্যাপার হয়। এবার আমরা দেখব যে পার্লামেন্ট রিলেটেড যে সমস্ত আর্টিকেলস আছে সেগুলো কোন আর্টিকেলে কী কী বলেছে। দেখো পরপর আমি ওই 79 থেকে 122 পর্যন্ত সব আর্টিকেল তো পড়ানোর কোনো দরকার নেই, কজ যেগুলো মেন দরকার সেইগুলোই আমি এখানে দিয়েছি। আর এছাড়া তো তোমাদের এখানে আমি পড়াচ্ছি, আমি যদি আর্টিকেলের আলাদা ক্লাস না করতাম তাও হতো, কিন্তু আর্টিকেলের ওপরে টোটালি ডেডিকেটেডলি আমি ক্লাস করাবো এই কারণে, কজ এক্সামের আগে হয় কি, তোমরা সার্চ করো ইউটিউবে যে আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে আর্টিকেলের ওপর টোটাল একটা ভিডিও থাকলে সেটা দেখে মনে রাখতে অনেক বেশি ইজি হয়। তো সেই জন্য আমি আলাদা করে ওটার উপরেও ক্লাস করাবো। বাট এখানেও একবার দেখে নাও, পার্লামেন্ট পড়েছো যখন এই সম্পর্কে এখনই একবার দেখো। তো 79 নাম্বার আর্টিকেলে কি বলছে? কনস্টিটিউশন অফ পার্লামেন্ট। 80 নাম্বার আর্টিকেলে বলছে কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ স্টেটস। 81 নাম্বার আর্টিকেলে কম্পোজিশন অফ দ্য হাউস অফ দ্য পিপল। 83 নাম্বার আর্টিকেলে ডিউরেশন অফ হাউসেস অফ পার্লামেন্ট। তাহলে কি দাঁড়ালো? 79-এ পার্লামেন্টের গঠন সম্পর্কে বলা হচ্ছে, 80 নাম্বার আর্টিকেলে রাজ্যসভা নিয়ে বলা হচ্ছে, 81-তে লোকসভা নিয়ে বলা হচ্ছে, আর 83-তে পার্লামেন্টের হাউসের যে ডিউরেশন সেটা নিয়ে বলা হচ্ছে। এবার আমরা দেখব যে 84 নাম্বার আর্টিকেলে কি বলছে, পার্লামেন্টের মেম্বার হতে গেলে যে কোয়ালিফিকেশন লাগে সেটা। তারপরে 89-এ কি বলছে, চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেটস, মানে রাজ্যসভার চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান সম্পর্কে। 93-তে বলা হচ্ছে লোকসভার স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। 97-তে স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ দ্য চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, স্পিকার, ডেপুটি স্পিকার, এদের স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্স নিয়ে বলেছে। এরপর 98 নাম্বার আর্টিকেলে কী রয়েছে, পার্লামেন্টের যে সেক্রেটারিয়েট। 99-তে ওথ অর অ্যাফার্মেশন বাই মেম্বার্স অফ পার্লামেন্ট। 105 নাম্বারে বলছে যে এদের যে পাওয়ার, প্রিভিলেজ, এইগুলো সম্পর্কে। 106 নাম্বারে কি বলছে, এর যে মেম্বার তাদের স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স। 108 ভিভিআই, কোশ্চেন বারবার রিপিট হয় এখান থেকে, জয়েন্ট সিটিং অফ বোথ হাউসেস ইন সার্টেন কেস। কেসগুলো তো আমি বলেই দিয়েছি কোন কোন কেসে, তার জয়েন্ট সিটিং বলা হয়েছে 108 নাম্বার আর্টিকেলে। এরপর দেখবো আমরা 110 নাম্বার আর্টিকেলে কি বলছে, মানি বিল ইম্পর্টেন্ট। মানি বিল আমি স্পেশালভাবেই আলাদাভাবে তোমাদের বললাম ওই কারণে, মানি বিল ইম্পর্টেন্ট। সো 110 নাম্বার আর্টিকেল। আর 112 নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল ডেফিসিট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর 120 নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে পার্লামেন্টে কী ল্যাঙ্গুয়েজে ইউজ করা হবে, মানে পার্লামেন্টে এমন ব্যাপার না যে শুধু তোমাকে ইংলিশেই বলতে হবে, এরকম কোনো ব্যাপার না, যে যার ভাষা সে সেই ভাষাও কিন্তু ইউজ করতে পারে। সো এই ব্যাপারে আর কি যা যা বলার সেগুলো কিন্তু 120 নাম্বার আর্টিকেলে বলা আছে। সো এইগুলো বেসিক্যালি, এই আর্টিকেলগুলো পার্লামেন্ট রিলেটেড দেখলে হয়ে যাবে। আর আদারওয়াইজ আমি আর্টিকেলের ওপরে ভিডিও আলাদা বানাবোই। তো ফ্রেন্ডস, এই আজকের ভিডিও এত পর্যন্তই ছিল, মানে পার্লামেন্ট পুরো আমি একটা ভিডিওতেই কভার করে দিলাম। এটা ছোট করে ভিডিও বানাতে হলে আমাকে দুটো মতো ভিডিও কি 3টে ভিডিও আমাকে করতে হতো, বাট আমি একটা ভিডিওই শেষ করলাম। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা শেষ পর্যন্ত দেখেছো আমি তাদেরকেই বলছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর বাকিদের সাথেও শেয়ার করো গ্রুপে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর টেলিগ্রাম চ্যানেল পিডিএফের জন্য জয়েন করে যেও। আমি এই 2 দিনের মনে আমি পিডিএফটা দেওয়া হয়নি, আমি ওই 2 দিনের পিডিএফ আর আজকের পিডিএফ আজকে রাত্রিবেলা আমি দিয়ে দেবো। আর আমাদের এফবি পেজও ফলো করতে পারো রেগুলার এমনি আপডেটের জন্য। তো চলো ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, টাটা।